ডিয়ার স্টুডেন্টস, আমরা লাস্ট ক্লাসে যেখানে শেষ করেছিলাম সেটা ছিল ইকোনমিক ইম্পর্টেন্স অফ ব্যাকটেরিয়া। আমরা এখান থেকে স্টার্ট করছি আবার। সো ইকোনমিক ইম্পর্টেন্স আমরা বলছিলাম আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যাকটেরিয়ার উপকারিতা পাই, যদিও কিছু প্রজাতি আমাদের রোগ সৃষ্টি করায়। আমরা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ছেড়ে দিলেও আমাদের সারা দেহে স্কিনের ময়েশ্চার বজায় রাখার জন্য, স্কিন টেক্সচার বজায় রাখার জন্য, আমার দেহে ভিটামিন B12 সংশ্লেষ করার জন্য প্রাকৃতিকভাবে আমাদের ত্বকে কিছু বিশেষ ব্যাকটেরিয়া রয়েছে যারা আমাদেরকে উপকার করছে প্রতিনিয়ত। আমরা ওখানেই অনেক সময় ভুলবশত অতিরিক্ত হাইজেনিক চিন্তাভাবনা থেকে সেই উপকারী ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলি এবং তার ফলস্বরূপ আমরা বিভিন্ন প্রকার মারাত্মক রোগেও ভুগতে থাকি। সো আজকে আমরা ইকোনমিক ইম্পর্টেন্স অফ ব্যাকটেরিয়া পড়তে গেলে সবার আগে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সয়েল ফার্টিলিটি, মাটির উর্বরতা বজায় ব্যাকটেরিয়ার ভূমিকা। আমরা একদম ছোট ক্লাস থেকেই পড়ছিলাম রাইজোবিয়াম নামক একটা ব্যাকটেরিয়ার কথা, শিম্বগোত্রীয় বা লিগুমিনাস প্ল্যান্টের অর্বুদে বসবাসকারী ব্যাকটেরিয়া, যা বাতাসের নাইট্রোজেনকে অর্বুদে আবদ্ধ করে। পরে গাছটির মৃত্যুর পর অর্বুদ সমেত গাছটিকে মাটিতে মিশিয়ে দেওয়া হলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। সো আমরা রাইজোবিয়ামের নাম ছোটবেলা থেকেই জানি। এরকম বহু প্রজাতি রয়েছে যারা বাতাসের নাইট্রোজেনকে আবদ্ধ করতে পারে। কেউ আছে ফ্রি লিভিং, কেউ আছে সিম্বায়োটিক। অনেক ব্যাকটেরিয়া আছে যাদেরকে আমরা তাদের নিউক্লিক অ্যাসিড উৎপাদন করার ক্ষমতা, ভিটামিন উৎপাদন করার ক্ষমতা, কোএনজাইম উৎপাদন করার ক্ষমতা, সো এই যে ধর্মগুলি রয়েছে, ইভেন নাইট্রোজেন চক্রকে রেগুলেট করার ক্ষমতা, শুধু নাইট্রোজেন ফিক্সেশন নয়, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, সর্বক্ষেত্রে টোটাল নাইট্রোজেন চক্রটাকেই নিয়ন্ত্রণ করছে বিভিন্ন ব্যাকটেরিয়ার প্রজাতি। সো যা মাটির উর্বরতা বৃদ্ধিতে অসম্ভবভাবে সহায়ক। আমরা বলতে পারি আমাদের পরিবেশে প্রায় 79%, 78 পয়েন্ট সামথিং নাইট্রোজেন রয়েছে, এবং সেই নাইট্রোজেনকে কিন্তু উদ্ভিদ বা প্রাণীজগৎ কেউ আমরা ডাইরেক্টলি ব্যবহার করতে পারি না। যদি প্রকৃতিতে এই ব্যাকটেরিয়ার প্রজাতিগুলি না থাকতো তাহলে বায়ো নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হতো না, এবং বিভিন্ন প্রকার উদ্ভিদদের যে সার উপাদান বা ফার্টিলাইজার বলতে আমরা যা উপাদানকে চিনি সেখানে কিন্তু নাইট্রোজেনই মুখ্য বা প্রধান। সো সেই ফ্রি লিভিং ব্যাকটেরিয়া বা সিম্বায়োটিক ব্যাকটেরিয়া যারা বাতাসে নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করছে, মাটির উর্বরতা বাড়াচ্ছে, তো সেখানে হচ্ছে সয়েল ফার্টিলিটিতে ব্যাকটেরিয়ার ভূমিকা প্রধানত। তার মধ্যে কিছু ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ হয়, কিছু ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ হয়, কেউ আছে চলমান মোটাল ব্যাকটেরিয়া যারা সহজেই বিভিন্নভাবে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন তৈরি করে বিভিন্ন উদ্ভিদের সঙ্গে। যেমন কেসুরিনা গাছের মূলে ফ্রাঙ্কিয়া ব্যাকটেরিয়া থাকে। আমরা হয়তো রাইজোবিয়ামের নাম জেনেছি, বাট ফ্রাঙ্কিয়ার নামটা হয়তো আগে থেকে জানতাম না। তো ফ্রাঙ্কিয়া সেও একটা মিথজীবী ব্যাকটেরিয়া, নাইট্রোজেনকে সংবোধন করতে পারে সহজে। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা ডিকম্পোজার্স রূপে বসবাস করে প্রকৃতিতে, মাটিতে আছে, জলে আছে। একবার ভাবি যে আমাদের মৃত্যুর পর, আমরা নয় মানুষ, কিন্তু প্রকৃতিতে যে সমস্ত জীব আছে তাদের মৃত্যুর পর তাদের মৃতদেহের কি ঘটবে? মাটি থেকে উদ্ভিদ বিভিন্ন খনিজ উপাদান সংগ্রহ করছে, উদ্ভিদটা অনেক বড় হয়েছে, আমরা উদ্ভিদ থেকে প্রাণীরা খাদ্য সম্পর্কের মাধ্যমে উদ্ভিদ থেকে বিভিন্ন উপাদানকে পাচ্ছি, বিভিন্ন খনিজ মৌল পাচ্ছি। এবার আমাদের মৃত্যুর পর কি হবে? মানুষকে বাদ দিলে পরে বাকি প্রাণীদেরকে নিয়ে যদি ভাবি তাদের মৃত্যুর পর কি হবে? মৃত্যুর পর সেই জীবের দেহ এবং তার দেহস্থিত বিভিন্ন জৈব অণু, ইভেন দ্য অর্গানিক অর ইনঅর্গানিক সাবস্টেন্সেস, সেগুলিকে মাটিতে ফিরে যেতে হবে আগামী প্রজন্মের জন্য, আগামী পরিবেশের জন্য। সেই উপাদানগুলি যখন ঘাটতি হয় মাটিতে, তখনই উদ্ভিদের খাদ্যের অভাব হয় এবং অটোমেটিক্যালি সেই প্রভাব আমাদের দেহেও আসে। এখানেই হচ্ছে ডিকম্পোজার্সের ভূমিকা। জীবদেহ, উদ্ভিদ দেহ বা প্রাণী দেহ মৃত্যুর পর সেই মৃতদেহের উপরে কাজ করবে কিছু সংখ্যক ব্যাকটেরিয়া গোষ্ঠী, আমাদের দেহে সঞ্চিত জমে থাকা জটিল জৈব অণুকে ভাঙবে, তুলনামূলক সরল জৈব অণুতে পরিণত করবে। আরেকটা গোষ্ঠীর ব্যাকটেরিয়া আছে যাদেরকে আমরা রূপান্তরক বা ট্রান্সফর্মার্স বলি, যারা সেই সরল যৌগগুলোকে ভাঙবে, মৌল উপাদানকে পরিবেশে ফিরিয়ে দেবে। কারণ এটাই, পরিবেশের উপাদান পরিবেশে ফিরে না গেলে বায়োজিও কেমিক্যাল সাইকেল সেটা বজায় থাকবে না এবং তাতেই পরিবেশের উপাদানের ঘাটতি শুরু হয়। তাহলে ব্যাকটেরিয়া যারা ডিকম্পোজার্স প্রকৃতির, যারা ট্রান্সফর্মার্স প্রকৃতির, তারা অ্যাকচুয়ালি প্রকৃতির এই মৌল উপাদানের ব্যালেন্স তৈরিতে হেল্প করে। জীবদেহকে আগুনে পুড়িয়ে দেওয়া, দ্যাট মিনস দেহে সঞ্চিত বিভিন্ন মৌলের একদিকে অপচয়, পাশাপাশি পরিবেশ দূষণও ঘটে। সেই জায়গাতে বিজ্ঞানের ছাত্রছাত্রী হিসেবে আমাদের সতর্ক হতে হবে, সেই জীবদেহকে যতটা সম্ভব আগুনে না পোড়ানো, প্রকৃতির উপাদান প্রকৃতিতে ফিরিয়ে দিতে সাহায্য করা। সো এখানে শেষ নয়,
মৃতদেহের অংশ আমরা বাড়িঘরের এরকম হয় যে তরকারি খোসা, শাক সবজির খোসা যত্রতত্র ফেলে দিই, সেটাও না করা। অ্যাটলিস্ট মিউনিসিপ্যাল এলাকায় বিভিন্ন জায়গায় ডাম্পিং স্টেশন আছে, সেই ডাম্পিং স্টেশনেও কিন্তু এই বাড়িঘরের বিভিন্ন আবর্জনা, ময়লা আবর্জনা, তরকারি খোসা এগুলিকে সংগ্রহ করার পরে ওই আবর্জনাগুলি থেকে বায়োগ্যাস উৎপাদন করা হয়। সেই বায়োগ্যাস ইন্ডাস্ট্রিতেও কিন্তু ব্যাকটেরিয়ার সাহায্যেই বায়োগ্যাস উৎপাদন করা হয়। ইভেন পশু পাখির মল সংগ্রহ করেও সেখান থেকে বায়োগ্যাস উৎপাদন করা হয়। তাহলে সেখানেও আমরা ব্যাকটেরিয়ার ভূমিকা পাচ্ছি। আমাদের বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী যদি বলি, দুধ থেকে দই তো আমরা বাড়িতেই তৈরি করি, পনির, ছানা সেটাও আমরা বাড়িতে তৈরি করতে পারি, কিন্তু স্পেসিফিক ব্যাকটেরিয়ার প্রজাতিকে ইউজ করা হয় দই তৈরি করার ক্ষেত্রে বা পনির বা ছানা তৈরি করার ক্ষেত্রে। দই তৈরি করার জন্য যে ব্যাকটেরিয়া তাকে দিয়ে কিন্তু ছানা বানানো যাবে না, তার মানে ব্যাকটেরিয়ার প্রজাতি ডিফারেন্ট। আবার কিছু প্রজাতি আছে, ছত্রাকেরও কিছু প্রজাতি আছে যাদেরকে আমরা ছানা বা চিজ তৈরি করতেও ইউজ করি। যেহেতু আমরা মনে পড়ছি তাহলে ছত্রাক নিয়ে এখানে আলোচনা করতে হবে না। ল্যাক্টোব্যাসিলাস গোষ্ঠীর ব্যাকটেরিয়া, সেটা ল্যাক্টোব্যাসিলাস কেজাই, ল্যাক্টোব্যাসিলাস লেকটিস বা ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস, এরকম ল্যাক্টোব্যাসিলাস গণের অন্তর্ভুক্ত বহু প্রজাতি আছে যারা দুধ থেকে দই, মাখন, চিজ ইত্যাদি তৈরিতে ইউজ করা হয়। ইয়োগার্ট তৈরিতে ব্যাকটেরিয়াকে আমরা ইউজ করি ল্যাক্টোব্যাসিলাস বালগারিকাস প্রজাতি অথবা স্ট্রেপ্টোককাস থার্মোফিলাস প্রজাতিকে। ভিনিগার প্রস্তুতিতে আমরা বিভিন্ন প্রকার ফাস্ট ফুড তৈরিতে ভিনিগার ইউজ করি বা অ্যাসিটিক অ্যাসিডের 4% সলিউশন ইউজ করি, সেখানেও অ্যাসিডোব্যাক্টর অ্যাসিটি বা গ্লুকোনোব্যাক্টর প্রজাতির ব্যাকটেরিয়াকে ইউজ করা হয় ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ভিনিগার তৈরিতে হেল্প করে। প্রোবায়োটিক্স অত্যন্ত ইম্পর্টেন্ট একটা উপাদান। আমরা প্রায়ই ভাবি আমাদের গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে। আসলে কি তাই? আমাদের কি গ্যাস হয়, অম্বল হয়? এই জায়গাতে আমাদের ফিজিশিয়ান বা হিউম্যান ফিজিওলজিস্ট বা ডক্টরদের মধ্যে কিছুটা পার্থক্য হয়ে যায়। প্রোবায়োটিক্স আমাদের হেলথ কন্ডিশন ভালো রাখার জন্য। কিসের হেলথ? অ্যাবডোমিনাল হেলথ। আমাদের পরিপাকতন্ত্রকে ভালো রাখার জন্য প্রোবায়োটিক্স গুরুত্বপূর্ণ। আর প্রোবায়োটিক্স মানেই হচ্ছে আমাদের পরিপাকতন্ত্রকে ভালো রাখার জন্য, পরিপাকতন্ত্রের পেরিস্টালসিস মুভমেন্টটাকে ভালো রাখার জন্য, খাদ্যের যে খাদ্য আমরা গ্রহণ করলাম সেই খাদ্যের ভালোভাবে পাচন এবং পাচনের পর বহিষ্করণে সাহায্য করার জন্য প্রোবায়োটিক্স একটা অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। এবং সেই প্রোবায়োটিক্স মানেই হচ্ছে বিভিন্ন প্রকার উপকারী ব্যাকটেরিয়া, উপকারী ব্যাকটেরিয়ার মিশ্রণ এবং উপকারী কিছু কিছু ব্যাকটেরিয়ার দেহের কিছু অংশ নিয়ে তৈরি হয় প্রোবায়োটিক্স বা প্রিবায়োটিক্স। এখানে আমরা ল্যাক্টোব্যাসিলাস প্রজাতিকে ইউজ করতে পারি, অ্যান্টারককাস ব্যাকটেরিয়া প্রজাতিকে ইউজ করতে পারি, বিফিডোব্যাকটেরিয়াম প্রজাতিকে ইউজ করা হয়। ইভেন ইয়োগার্ট, দই খেলে পরিপাকনালী ভালো থাকে। আরও ভালো বাড়িতে বানানো দই, দ্যাট মিনস সেখানে শুদ্ধ দুধ বা শুদ্ধ ব্যাকটেরিয়ার মিশ্রণ থাকবে, অন্য কোনো অ্যাডাল্টারেটিভ বা কালারেশন থাকবে না। তো সেক্ষেত্রে আমাদের পরিপাকনালীকে ভালো রাখার জন্য যে প্রোবায়োটিক্স, তারই একটা সিম্পল এক্সাম্পল যদি আমরা বলি বাড়িতে বানানো দই বা ইয়োগার্ট। তাহলে ফুড প্রোডাকশনও আমরা ব্যাকটেরিয়াকে ইউজ করছি। বিভিন্ন প্রকার ফার্মেন্টেড ফুডস যদি বলা হয়, ইডলি, ধোসা, ওগুলো উৎপাদনে আমরা ব্যাকটেরিয়াকে ইউজ করছি। তাই আমাদের খাদ্য সামগ্রী উৎপাদনে ব্যাকটেরিয়ার ভূমিকা রয়েছে। অ্যান্টিবায়োটিক শিল্পে বহু ব্যাকটেরিয়াজাত অ্যান্টিবায়োটিক রয়েছে, স্ট্রেপ্টোমাইসিন, টেট্রাসাইক্লিন, এরিথ্রোমাইসিন, নিউমাইসিন। সো এগুলি সমস্ত অ্যান্টিবায়োটিক আমরা বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়ার প্রজাতি থেকে পাই। কিছু কিছু আছে সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি, যাদের প্রজাতি থেকেও আমরা অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারি। বিভিন্ন কেমিক্যাল ল্যাবরেটরিতে বিউটানল বা প্রোপানল ইউজ করা হয়, সেখানেও আমরা ব্যাকটেরিয়াকে ইউজ করছি। সো ব্যাকটেরিয়ার সামগ্রিক ব্যবহার যদি বলি আমাদের দৈনন্দিন জীবনে তার ইকোনমিক ইম্পর্টেন্স অনেক বেশি। পাশাপাশি ইকোনমিক ইম্পর্টেন্স বা বেনিফিশিয়ারি রোল বললে অবশ্যই সেখানে উপকারী ভূমিকা শুধু থাকবে তা নয়, অপকারী ভূমিকাও আসবে। অপকারী ভূমিকা আমাদের ব্যাকটেরিয়াজাত বিভিন্ন প্রকার রোগ, আমরা কলেরা, ডিপথেরিয়া, টাইফয়েড বিভিন্ন রোগের নাম অলরেডি জানি, যেগুলো আমাদের ব্যাকটেরিয়া দ্বারা হয়। সো আমাদের সেই সমস্ত রোগ জীবাণু থেকে বাঁচতে গেলে দূষিত জল পান করব না, আমরা ফুটিয়ে জল পান করব, জল ফুটিয়ে ঠান্ডা করে নেব, তাতে সেটা জল ভালো থাকবে। আমাদের আরও ট্রিটমেন্ট বা ইউভি ট্রিটমেন্ট দরকার লাগে না, আমাদের ত্রিপুরার জল ওই আরও ট্রিটমেন্টের প্রয়োজন হয় না বা ইউভি ট্রিটমেন্টের প্রয়োজন হয় না, জাস্ট ফিল্টার ওয়াটার এনাফ। সো আমরা বিশুদ্ধ পানীয় জল খাবো। পুরনো খাবার, বাসি খাবার, খোলা রাখা এরকম কোনো খাবার আমরা খাবো না, তাতে আমাদের পরিপাকনালীর বা ওই জলবাহিত ব্যাকটেরিয়াজাত রোগ সেগুলো আমাদের হবে না। আর রয়েছে কিছু বিশেষ প্রাণীবাহিত ব্যাকটেরিয়াজাত রোগ, প্লেগ তার মধ্যে অন্যতম। তো সেক্ষেত্রে আমরা ওই ইঁদুর, ছুঁচো ইত্যাদি কন্টামিনেশন হাত থেকে আমরা নিজেকে রক্ষা করব, তাতে আর ব্যাকটেরিয়াজাত রোগ নিয়ে কোনো সমস্যা নেই। এখন ভালো অ্যান্টিবায়োটিক বা ট্রিটমেন্ট প্রসিডিউর রয়েছে। আমরা ব্যাকটেরিয়ার উপকারী ভূমিকা পড়ে নিলাম, দ্যাট মিনস আমাদের মনেরা থেকে আর তেমন কিছু অবশিষ্ট নেই।
আমরা নেক্সট কিংডমে পড়া স্টার্ট করতে পারি, কিংডম প্রোটিস্টা। প্রোক্যারিওটিক গোষ্ঠী থেকে আমরা ইউক্যারিওটিক গোষ্ঠীতে ট্রান্সফার হচ্ছি। সো আমরা প্রোক্যারিওটিক গোষ্ঠী পড়েছি সম্পূর্ণভাবে ব্যাকটেরিয়ার প্রজাতিদেরকে নিয়ে। মাইক্রোপ্লাজমাও সেখানে ছিল, জীবজগতের ক্ষুদ্রতম জীব মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম বা মাইক্রোপ্লাজমা লেডলাই। আমরা এখন মোনেরা থেকে ট্রানজিশন হচ্ছি ইউক্যারিওটিক জীবগোষ্ঠী থেকে। মোনেরা এবং প্রোটিস্টা উভয়ই মাইক্রোস্কোপিক অর্গানিজম, যদিও মোনেরা প্রোক্যারিওটিক কিন্তু প্রোটিস্টা ইউক্যারিওটিক। দ্যাট মিনস আদর্শ নিউক্লিয়াস রয়েছে, আদর্শ কোষের মতো কোষের মধ্যে পর্দা ঘেরা অঙ্গাণু রয়েছে। পর্দা ঘেরা অঙ্গাণু রয়েছে, দ্যাট মিনস প্রত্যেকটা অঙ্গাণুর স্পেসিফিক ফাংশন আমরা পাবো। প্রোটিস্টা দ্যাট মিনস যাদের মধ্যে বেশিরভাগ, আমরা একটা প্রোটিস্টার নাম জানি, ছোটোবেলা থেকে পড়ে আসছি, সেটা হচ্ছে এমিবা বা প্যারামেসিয়াম। যদিও আমরা ছোটোবেলা জানতাম এরা প্রাণী কোষ। হোয়াইট অ্যাকার 5 রাজ্য শ্রেণীবিন্যাস করতে গিয়ে এককোষীয় প্রাণী কোষদেরকেও আলাদা করে প্রোটিস্টা রাজ্যে রেখেছেন, যেখানে অ্যানিমেলিয়াতে শুধুমাত্র বহুকোষী প্রাণী জগৎ রয়েছে। এই যে প্রোটিস্টা, এরা সবাই সিঙ্গেল সেলড ইউক্যারিওট, যাদেরকে আমরা প্রোটিস্টা বলছি। দ্যাট মিনস বেশিরভাগ প্রোটিস্টাই হয় জলজ, সেটা সমুদ্রের জলে হোক বা মিঠা জলেই হোক, এরা জলে থাকে এবং তাদের কোষে চলাফেরার জন্য সিলিয়া বা ফ্লাজেলা রয়েছে। দ্যাট মিনস সন্তরণশীল ধর্ম তাদের আমরা দেখতে পাই। কেউ কেউ যৌনজননের মাধ্যমে বংশবিস্তার করতে পারে, কেউ কেউ অযৌনজননের মাধ্যমে বংশবিস্তার করে। জেনারেলি আমরা প্রোটিস্টাদেরকে 5টি গোষ্ঠীতে ভাগ করি: ক্রাইসোফাইটস, ডাইনোফ্লাজেলেটস, প্রোটোজোয়ান্স, স্লাইম মোল্ডস অ্যান্ড ইউগ্লিনোয়েডস। এবার একের পর এক বিভিন্ন গোষ্ঠী নিয়ে আমরা আলোচনা করব। প্ল্যান্ট লাইক ক্যারেক্টারিস্টিক্স, দ্যাট মিনস উদ্ভিদের মতো কোষ প্রাচীর যে সমস্ত প্রোটিস্টাদের রয়েছে, যেমন ডায়াটম, যাদেরকে আমরা প্ল্যান্ট লাইক প্রোটিস্ট বলি। সো ডায়াটম রয়েছে সেখানে, তাহলে আমরা বলতে পারি ডায়াটমকে দেখে যে প্রোটিস্টা থেকে উদ্ভিদ গোষ্ঠী যখন সৃষ্টি হচ্ছে, তাহলে ডায়াটম বা এই জাতীয় যে শৈবাল রয়েছে এককোষীয়, তারা হেল্প করেছে। দ্যাট মিনস দে আর দ্য কানেক্টিং লিঙ্ক বিটুইন মোনেরান্স অ্যান্ড প্ল্যান্টিস। সিমিলারলি অ্যানিম্যাল লাইক প্রোটিস্টেন্স যদি বলা হয়, তাহলে এমিবা, সিলিয়েটস অর ফ্লাজেলেটস, যাদের দেহের কোষের ক্যারেক্টারিস্টিক্স উদ্ভিদের কোষের সঙ্গে মিলছে না, বরং প্রাণী কোষের সঙ্গে মিলছে, তাহলে এদেরকে আমরা বলতে পারি কানেক্টিং লিঙ্ক বিটুইন মোনেরান্স অ্যান্ড অ্যানিমেলিয়া। আবার কারোর ক্ষেত্রে ছত্রাকের মতো ক্যারেক্টারিস্টিক্স মিলছে, দ্যাট মিনস স্লাইম মোল্ডস। তাহলে এই যে স্লাইম মোল্ডস, তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি দে আর দ্য কানেক্টিং লিঙ্ক বিটুইন মোনেরান্স অ্যান্ড ফাঞ্জাই। সো প্রোটিস্টা গোষ্ঠীতে আমরা বিভিন্ন প্রকার জীবদের ক্লাসিফিকেশন করব। ক্রাইসোফাইটস প্রথম যে গোষ্ঠী, যাদেরকে আমরা কিছুক্ষণ আগে ছবিতে দেখছিলাম, ডায়াটম এক্সাম্পল বলছিলাম, তারা যে গোষ্ঠীতে আসে তারা হচ্ছে ক্রাইসোফাইটস। যে গোষ্ঠীতে কিছু সোনালী বর্ণের শৈবাল রয়েছে, ডেসমিডস, তারা ফ্রেশ ওয়াটারে থাকে, মেরাইন ওয়াটারও পছন্দ করে এবং বেশিরভাগই ওয়াটার কারেন্টস কন্ডিশনে থাকতে পছন্দ করে। দ্যাট মিনস দে আর দ্য প্ল্যাঙ্কটনস, এবং বেশিরভাগই ফটোসিনথেটিক প্রকৃতির হয়। ডায়াটমের একটা বিশেষত্ব হচ্ছে, ডায়াটমের মৃত্যুর পর তার কোষ প্রাচীরে জমে থাকা সিলিকা যখন মাটিতে মিশে যায়, খুব শক্ত পাথরের মতো মাটি তৈরি হয়, যাকে আমরা ডায়াটোমেশিয়াস আর্থ বলি, এবং তার কিন্তু বাণিজ্যিক গুরুত্ব অনেক বেশি। ক্রাইসোফাইট ছাড়া তারপরে গোষ্ঠী যদি আমরা বলি ডাইনোফ্লাজেলেটস, যাদের দেহে কোষের মাঝ বরাবর বিশেষ প্রকার ফ্লাজেলার উপস্থিতি দেখা যায়। বেশিরভাগ সময় আমরা সমুদ্রের জলে লাল, হলুদ, নীল ইত্যাদি বর্ণের যে স্তর দেখতে পাই, সেখানে মূলত ডাইনোফ্লাজেলেটসদের জন্যই হয়। তারা বেশিরভাগই ফটোসিনথেটিক হয় এবং এরা হচ্ছে সমুদ্রের জলে সবচেয়ে বেশি ফটোসিনথেটিক অর্গানিজম হিসেবে তাদেরকে বলা হয়। গনোলেক্স এরকম একটা ডাইনোফ্লাজেলেটস, যে আমাদের কিন্তু প্যারালাইসিস করাতে পারে। ডাইরেক্টলি নয়, আমরা গনোলেক্সকে খাই না, অ্যাকচুয়ালি সামুদ্রিক মাছ যখন গনোলেক্সকে খায়, আর আমরা যদি সেই সামুদ্রিক মাছকে খাই, কারণ এই গনোলেক্সের দেহ থেকে বিশেষ প্রকার একটা রাসায়নিক যৌগ খরিত হয়, স্যাক্সোটক্সিন, যা ডাইনোফ্লাজেলেটসদের দেহ থেকে খরিত হয়েছে কিন্তু মাছের দেহে জমে রয়েছে। দ্যাট মিনস বায়ো অ্যাকুমুলেশন। এবং এই জমে থাকা রাসায়নিক বস্তু সমেত সেই মাছটাকে যখন আমরা খাই, সেটা আগুনে নষ্ট হয় না, যার জন্য আমাদের দেহে আসার পরে বায়ো ম্যাগনিফিকেশন দেখায়। সো প্যারালাইটিক সেল ফিশ পয়জনিং আমাদের লক্ষণ তৈরি হতে পারে। সো ডাইনোফ্লাজেলেটস একটা প্রোটিস্টান্স গোষ্ঠী। ইউগ্লিনোয়েডস, আমরা ইউগ্লিনার নাম ছোটোবেলা থেকে পড়ে আসছি, ইউগ্লিনা, তাকেও আমরা প্রাণী হিসেবে জানতাম, কিন্তু ইউগ্লিনা উদ্ভিদ এবং প্রাণীর মধ্যবর্তী একটা বিশেষ ক্যারেক্টারযুক্ত জীব, যার মধ্যে একই সঙ্গে আমরা প্রাণীজ ক্যারেক্টারও পাই, উদ্ভিদের মতন ক্যারেক্টারও পাই। সালোক সংশ্লেষকারী কিন্তু কোষ প্রাচীরবিহীন। সালোক সংশ্লেষকারী হওয়াতে সে ফটোসিনথেটিক হয়ে গেল, আর কোষ প্রাচীরবিহীন, দ্যাট মিনস অ্যানিম্যাল লাইক ক্যারেক্টার। জেনারেলি আবদ্ধ জলাশয়ে তাদেরকে বেশি পাওয়া যায়।
ইউগ্লিনা। তার দেহেও একটি সিলিয়া রয়েছে যার সাহায্যে সে চলাফেরা করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এবং তার মধ্যে কখনো কখনো হেটারোট্রফিক মোড অফ নিউট্রিশনও দেখা যায়, যেটা সে নিজেও শিকার করে খাবার সংগ্রহ করতে পারে। স্লাইম মোল্ডস, স্পেশালি দে আর দ্য স্যাপ্রোফাইটিক প্রোটিস্ট। দ্যাট মিনস তারা পচা বা নষ্ট হয়ে যাওয়া এরকম জীবজন্তুর দেহাবশেষেই তারা জন্মায় এবং সেখান থেকে খাদ্য শোষণ করে তারা বেঁচে থাকে। তারা স্লাইম মোল্ড, ছত্রাকের সঙ্গে তাদের ক্যারেক্টারিস্টিক্স যেমন প্লাজমোডিয়াম। আর লাস্ট গোষ্ঠী যেটা রইল সেটা হচ্ছে প্রোটোজোয়ান্স। সো প্রোটোজোয়ান্স তারা হেটারোট্রফস এবং তারা বেশিরভাগই প্রিডেটর বা প্যারাসাইটস হিসেবে থাকতে পছন্দ করে। তার মধ্যে আমাদের ম্যালেরিয়ার রোগ সৃষ্টিকারী প্লাজমোডিয়াম রয়েছে। ইভেন আমাদের ঘুম রোগ সৃষ্টিকারী ট্রাইপ্যানোসোমা সেও ওই প্রোটোজোয়ান গোষ্ঠীতে রয়েছে। প্রোটোজোয়ানদেরকে আমরা আবার 4 ভাগে ভাগ করি: এমোবাইড প্রোটোজোয়ান্স, ফ্লাজেলেটেড প্রোটোজোয়ান্স, সিলেটেড প্রোটোজোয়ান্স অ্যান্ড স্পোরোজোয়ান্স। প্রত্যেকেই আমাদের কোনো না কোনোভাবে রোগ সৃষ্টি করে। প্রোটোজোয়ান্স মানেই তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। সো আমাদের দুটো রাজ্যের পড়া শেষ হয়ে গেল, দুটো কিংডম শেষ, মোনেরা এবং প্রোটিস্টা। থ্যাংক ইউ টু অল অফ ইউ।